বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো সুদীপদার সাথে। সুদীপদা, প্রথমেই যেটা জানতে চাইবো, কি সিদ্ধান্ত হলো আজ? আজকে 20 জন সাংসদ মিলে স্পিকারকে সাক্ষাৎ করে আমরা আলাদা করে বসবার একটা ব্লক চাইলাম। স্পিকার মহোদয় প্রত্যেকের সই সেখানে আলাদা করে ভেরিফাই করলেন, দেখলেন এবং তিনি দিকে সন্তুষ্ট হলেন যে না, সব কাগজপত্র ঠিক আছে। আলাদা করে বসার ব্লক তিনি দেবেন এবং নতুন লোকসভা ভবনে আমাদেরকে ঘর নির্দিষ্ট তিনি করবেন, তার জন্য লিখিতভাবে স্পিকারকে চিঠি দিতে বললেন। আর তার আগে আমাদের যে আলোচনা হয়েছে তাতে নিয়ম অনুসারে প্রথমেই দল ভেঙে একটা জায়গায় চলে যাওয়া যায় না। তার জন্য একটা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি বলে একটা দলের সঙ্গে যুক্ত হতে হচ্ছে, সেই নামেই জায়গাটা থাকবে। আর 20 জুলাই পার্লামেন্ট খুলবে, তখন আবার তৃণমূল কংগ্রেসের নামে আরেকটি দল আসবে। তখন আমাদের পক্ষ থেকে বলার থাকবে যে আমরাও তৃণমূল কংগ্রেস, গোনা হোক। এবং আলটিমেটলি গোটা ব্যাপারটা আদালতে গিয়ে ফয়সালা হবে। এবং যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন আমার নিজের অভিজ্ঞতা বলছে জোড়াফুল প্রতীকটা সিজড হয়ে থাকতে পারে। আপনারা কি এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনেও যাবেন? এই আসল তৃণমূল বলে না, এখন যাচ্ছি না। এখন সেটা যাচ্ছেন না। দাদা, এবার যেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল থেকে চলে আসলেন কেন? কি এমন হলো? হওয়া হই খুব একটা ব্যাপার নেই, ইলেকশনের রেজাল্ট তো একটা কথা। দ্বিতীয় কথা, মানুষের মধ্যে একটা অসম্ভব তৃণমূল কংগ্রেসের প্রতি যেন বীতশ্রদ্ধ ভাব আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার পর আমি উপলব্ধি করতে পারলাম। এবং বিধায়কদের ব্যাপারটা সর্বপ্রথম আমার নজরে এলো। একবার জেতা এমএলএ একটা তারা একটা বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়ে যাচ্ছে, সহকারী নেতা নির্বাচিত হচ্ছে, আর তাদের পিছনে 60 জন বিধায়ক গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আমি তো 20 নম্বর সিগনেটারি, তার আগে 19 জনের সই হয়ে গেছে। এবং যারা এই ব্যাপারটাকে পরিচালনা করছে তাদেরকে দেখে আমি বিস্মিত। এরা অত অ্যাক্টিভলি এই কাজটা করতে সক্ষম হবে আমার বিশ্বাস ছিল না, কিন্তু দেখলাম যে তারা একটা পর্যায় পর্যন্ত পৌঁছিয়েছে। আর তারপরে যে দীর্ঘ 4 তারিখের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হলো, আমি কালকে অমিত শাহের কাছে 70 মিনিট ছিলাম। তাকে আমি বলেছি যে আপনাদের বিজয়ের পর আপনি যাকে দাদা বলেন, মোদিজি তাকে দাদা কাইসে বলে কথা বলে, সে সৌগত রায়কে লক্ষ্য করো পচার ডিম কেন মারছেন? উনি বললেন হ্যাঁ, এটা ঠিক হয়নি। জিজ্ঞাসা করলেন দিদির শরীর কীরকম, দেখে মনে হচ্ছে রুগ্ন লাগছে। হ্যাঁ, উনি তো নিজে আবার চেষ্টা করবেন ঘরকে গুছিয়ে তোলার। তারপর নানা প্রসঙ্গ তুলছিলেন যে ওই কাঁটাতারের বেড়া কতবার তিনি চেষ্টা করেছেন, তাকে সার্থকভাবে করতে পারেননি। কীভাবে হিন্দু মুসলিম ভোট পোলারাইজড হয়ে গেছে, তার ফলে হিন্দু ভোট পুরোপুরিভাবেই প্রায় বিজেপির দিকে চলে গেছে। তা উনার থেকেও যেমন শুনছি, সাধারণ মানুষের কাছেও তেমনি শুনছি। তারপরে আইপ্যাকের ভূমিকা তো ক্রমশ প্রকাশ্য, যে একটা সময় শোনা যাচ্ছে তারা বিজেপির হয়েই কাজ করেছে, তৃণমূলের হয়ে কাজ করব বলে। তা সব মিলিয়ে মনে হয়েছে কোথাও যারা আছি তারা তো তৃণমূলের বাইরে যাওয়া নয়, তৃণমূলের সঙ্গেই আছি। মমতা ব্যানার্জিকে দুটো কুকথা বলছি তাও বলছি না, তাকে এখনো বুক ফুটেই বলছি। মমতা ব্যানার্জির মতন নেত্রী ভারতবর্ষে খুঁজে পাওয়া কম, কিন্তু তার দলের অনেক এমন কিছু আছে জানিয়ে তার পক্ষে ঘুরে দাঁড়ানো মুশকিল হতে পারে। সে কারণে আমরা তৃণমূল কংগ্রেসের নামে 2/3 সদস্য সংবিধানগতভাবে সব ঠিক পথে মেনে এই পদক্ষেপটা আজকে নিয়েছি। দাদা, আপনি বললেন যে কিছু জন আছে, অনেকেরই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত বছর
আপনাকে তৃণমূলের দলনেতার পদ থেকে সরিয়ে দিয়ে আপনার শারীরিক অসুস্থতার কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল। কোথাও কি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে নজর বা তিনি যেভাবে দেখে এসেছেন সেটা কোথাও দলের আজকের এই পতনের কারণ, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটাকেই বা কিভাবে দেখছে? একটা এত বড় দল, তার একজন ব্যক্তিই তাকে সর্বনাশ করে দেবে, এত ক্ষমতাশালী অভিষেক নয়। 2,40,00,000 ওপর ভোট পেয়েছে একটা দল, 41% আর 46%। আমাকে সরিয়ে দেওয়ার সময়টা একটা ভিডিও কনফারেন্স হয়েছিল। আমার শরীরটা তখন হয়তো একটু খারাপ ছিল, কিন্তু এর আগে আমাকে সিবিআই আদালতের 120 দিন কলকাতা থেকে তুলে নিয়ে গিয়ে ভুবনেশ্বরে রেখেছিল। কিন্তু তখন আমি সংসদীয় দলের নেতাও ছিলাম, লোকসভাতে আমার প্রথম আসনটাও ছিল। কিন্তু পরবর্তীকালে এটা ঘটেছে। আমি কালকে দেখলাম সুখেন্দু শেখর রায় এ ব্যাপারে কিছু কথা কালকে বলেছে। কিন্তু আমি নিজে 15 বছর, মমতা যবে থেকে মুখ্যমন্ত্রী তবে থেকে আমি সংসদীয় দলের নেতা। তার আগের 15 বছর যতদিন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী ততদিন আমি চিফ হুইপ। তাহলে একটা মানুষের জীবনে তো কোথাও ক্লান্তিও আসে, তাতে যদি একটু বিশ্রাম পাওয়া যায় তা নিয়ে আমি কিছু মনে করিনি, আমি সেটাকে খারাপভাবেও নিইনি। দাদা, আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি আর ঘুরে দাঁড়াতে পারবে যেভাবে যে অবস্থায় রয়েছে? আপনি বলছিলেন যে উনি ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছেন। আপনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কোথাও কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ঘুরে দাঁড়াতে পারবে না? তৃণমূল কংগ্রেস শেষ হতে চলেছে? তার যে অতীত, তার যে অতীতের কার্যক্রম, 34 বছর সিপিএমকে শূন্য করে দেওয়া, পশ্চিমবাংলার থেকে কংগ্রেসকে শূন্য করে দেওয়া, আমার মনে তো একটা সময় বিশ্বাস জন্মাচ্ছিল যে বিজেপিকেও শূন্য করে দিতে পারে এই মহিলা। ইনি পারেন না এমন কিছু কাজ নেই। কিন্তু তা সত্ত্বেও দেখলাম আমার বাস্তব চিন্তাধারার সঙ্গে সম্পূর্ণ উল্টো হয়েছে ঘটনা। মানুষ প্রকৃত অর্থে ডিম ছড়ার রাজনীতিতে পশ্চিমবাংলাকে কখনো আমরা এইভাবে আবিষ্ট হতে দেখিনি। তাই কোথাও মনে হয়েছে ঘৃণার বাতাবরণ বা ঘৃণার পরিবেশ একটা এমন জায়গায় গিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্রর সঙ্গেও তুলনা করেছেন শতাব্দী রায়। তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজ চোখ বুঝে তিনি মেনে নিতেন বা দেখতেন। আপনারও কি এমনই মনে হয়? আমাকেও তো একজন কেউ কেউ মনে করছেন আমি দলের বোঝা। তাদের মাথায় আমি কোথা থেকে ঢোকাই যে আমি 10 বার জেতা লোক। যে জীবনে একবার জিতেছে সেও বলছে 10 বার জেতার লোকটা আমার দলের বোঝা। আমার বউ 5 বার জিতেছে। একটা সময় তো আপনাকেও বলাও হয়েছিল যে আপনি বর্ষিয়ান সমস্ত সাংসদদেরকে সরে যেতে হবে, বর্ষিয়ান নেতাদের সরে যেতে হবে, এমন কথাও তো উঠেছিল দলের মধ্যে। সে তো দলের মধ্যে দ্বিমত ছিল, তাতে বিরোধ হয়েছে। তখন মমতা ব্যানার্জি নিজেই পক্ষে ছিলেন যে বর্ষিয়ানরাও থাকবে, নতুনরাও থাকবে। সেটা অনেক সহজ ব্যাপার ছিল। কিন্তু এখন উন্মাদের মতন অনেকে কথা বলছে। আমার কাছেই হাঁটছে ভোটে, বাইরে গিয়ে বলছে দলের বোঝা। এই গত লোকসভাতে হাঁটছে, তারপরেও গিয়ে বলছে দলের বোঝা। আপনি কি তাপস রায়ের কথা বলছেন? আমি কাউরিরই নাম নিতে চাই না। আমি এমন কাউরির নাম নিতে চাই যে জীবন অন্তত একবার এমপি হোক। যে মানুষটা 12 লোকসভা থেকে 18 লোকসভা পর্যন্ত সাংসদ হয়ে থাকছে, তার সম্বন্ধে কোনো মন্তব্য করতে গেলে তার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে একবার লোকসভায় জিতে আসতে হবে। দাদা, আমার শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারীকে কিভাবে দেখছেন? কথা হয়েছে কিভাবে দেখছেন এই সরকারের ভবিষ্যৎ? ভালোভাবে দেখছি। গত 1 সপ্তাহে 8 বার কথা হয়েছে, আজকে সকাল থেকে 2 বার কথা হয়েছে, এবং আমার মনে হচ্ছে তার বিগিনিং ইজ ভেরি গুড। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর যে সূত্রপাত, যে বিগিনিং, সেটাকে যথেষ্ট ভালোভাবে দেখছেন তিনি, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হিসাবে তার যে যাত্রাপথ সেটাও আরও ভালো হবে বলেই মনে করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।